গল্পের নাম কিয়া বেশে। লেখিকা জেরিন আক্তার। পর্ব 3। মেরাবের ব্যবহার এক মুহূর্তে এতটা পাল্টে যাবে স্নেহার কল্পনার বাহিরে ছিল। স্নেহা এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘোরে চলে গিয়েছে। সাথে সাথে মনে করতে নিল একটু আগের কথা। ভাবতে থাকে একটা মানুষ এতটা মায়ের পাগল হতে পারে, যে কি না শুধু একটু কথার জন্য ঝড় বাঁধিয়ে ফেলেছিল। স্নেহা গালে হাত দিয়ে বসে পড়ল বিছানায়। আজ মেরাবের থেকে এই থাপ্পড়টা আশা করেছিল না। পরক্ষণেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মেরাব বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এর মাঝে আসিফকে কল দিয়ে রেডি হতে বলে। আসিফ কিছুই বুঝতে পারে না। মেরাবকে জিজ্ঞাসা করে কিন্তু মেরাব এর কোনো উত্তরই দেয় না। শুধু বলে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। আসিফ মেরাবের কথা মতো রেডি হয়ে দাঁড়ায় নিজের বাসার সামনে। মেরাব মিনিট 20 পরে আসিফের বাসার সামনে এসে গাড়ি থামায়। এরপরে আসিফকেও গাড়িতে উঠতে বলে। আসিফ মেরাবের পাশের সিটে উঠে বসতে বসতে মশকরা করে বলে উঠে, কিরে ভাই, নতুন বউ রেখে বের হলি কেন? বউ কাছে ঘেঁষতে দেয়নি নাকি? বলেছে প্লিজ আমাকে ছুবেন না। মেরাব গম্ভীর গলায় বলে, বাজে কথা বলিস না তো। এমনিই মেজাজ চড়া, এরপরে কি বলে ফেলব ঠিক নেই। কেন ভাই, কি হয়েছে? মেরাব হেয়ালি কণ্ঠে বলে, ওসব ছাড়, এখন চল লং ড্রাইভে যাব। আসিফ মেরাবের দিকে হা হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই বলে উঠে, তুমি লং ড্রাইভে যাবি, তাও আবার বাড়িতে নতুন বউ বসিয়ে রেখে? ভাই সত্যি করে বলতো ব্যাপার কি? মেরাব গাড়ি স্টার্ট দিয়ে বলতে শুরু করে, ভাই কি বলবো, আর কেউ না জানলেও তুমি জানিস আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সবাই জানে স্বাভাবিকভাবেই হয়েছে। আর আমি আমার মাকে নিয়ে কোনো কথা শুনতে পারি না, আর স্নেহা আজ আমার মাকে নিয়েই কথা বলেছে, যা সহ্য করতে পারিনি। বুঝতে পেরেছি। তাহলে এই নিয়ে ঝামেলা করে চলে এসেছিস? হুম। তাহলে বাড়ি ফিরে কি বলবি? ওই কিছু একটা বলে দিব। আর স্নেহাকে? জানি না। স্নেহা শাড়ি চেঞ্জ করে বসে রইল মেরাবের জন্য। মনে মনে নিজেকেই গালি দিচ্ছে কেন যে উনার সাথে বেশি কথা বলতে গেলাম। কথা না বলাই ভালো ছিল। উনি যে এত রাগী বোঝাই যায় না। ইনোসেন্ট হয়ে থাকে আর ভিতরে ভিতরে এত রাগ। স্নেহা, তুমি আসলেই হাদারাম। তোর বুদ্ধিশুদ্ধি নেই। তুমি ভুল সময়ে ভুল কথা বলেছিলি। তুমি তো কয়টা দিন পরেও বলতে পারতি। কিন্তু না, তোর আজ না বললে তো হচ্ছিল না। এখন থাক একা একা। কথাগুলো বীর বীর করে দরজার দিকে তাকাল। আফসোসের সুরে বীর বীর করে বলে উঠল, ইস, বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল। উনার সাথে একসাথে নতুন জীবনটা শুরু করব, উনার সাথে গল্প করব। কিচ্ছু হলো না। উপহার হিসেবে থাপ্পড় দিয়ে গেল বজ্জাতটায়। মেরাব যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এটা কেউ দেখেনি বা খেয়ালও করেনি। সেক্ষেত্রে মেরাবেরও চিন্তা নেই। আরও একটা নতুন সকাল। স্নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এখন সে এই বাড়ির নতুন বউ। সকাল সকাল উঠে নিচে এসে কিছু না কিছু করতেই হবে। না হলে কেউ তাকে বউ বলবে না। কথাগুলো আওড়াতে আওড়াতে কিচেনে এসে রহিমা আন্টির পাশে দাঁড়ায়। রহিমা বেগম বলে উঠেন, তুমি এখানে কেন? কিছু লাগলে আমাকে বলতে। স্নেহা মুচকি হেসে বলে, না কিছু লাগবে না। আপনার সাথে কিছু কাজ করে দেই? রহিমা বেগম হেসে বলেন, কি বলো, কোনো কাজ করতে হবে না। তুমি হলে নতুন বউ। তুমি রুমে চলে যাও। স্নেহা যায় না। কিচেনেই তার রহিমা আন্টির সাথে দাঁড়িয়ে থাকে। টুকটাক কথা বলে আবার নয়তো এটা সেটা এগিয়ে দেয়। আস্তে আস্তে সব মানুষ ঘুম থেকে উঠে যায়। মো আগে নিচে নামে। মারুফুল খান আর ফাহমিদা খান একসাথে আসেন। এরপরে আরিফুল খান। ফাহমিদা খান কিচেনে স্নেহাকে দেখে একটু অবাক হলেন। ধীর পায়ে এগিয়ে এসে বলেন, স্নেহা তুই কিচেনে? রহিমা বেগম বলেন, আপা, স্নেহা আরও আগে এসেছে। এখানে এসে আমাকে বলে কাজ করবে। পরে আমি করতে দেইনি। একদম ঠিক করেছ। রহিমা বেগম সবার জন্য চা নিয়ে যাবেন, ঠিক সেই সময় ফাহমিদা খান তাকে থামিয়ে দিয়ে বলেন, চা গুলো আজকে স্নেহা দিয়ে আসুক। স্নেহা মাথা নাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে সবার সামনে গেল। মারুফুল খান আর আরিফুল খানকে চা দিয়ে আবারও কিচেনে এল। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলেন, স্নেহা, মেরাব উঠেনি?
স্নেহার মুখের হাসিটা ফুস করে উবে গেল। ভাবতে লাগল কি বলবে। মেরাব তো সারারাত বাড়িই ফিরেনি। আর তার জন্যেই তো ফিরেনি। এখন এটা বলবে কি করে? স্নেহা চুপ থেকে আমতা আমতা করে বলে, মামিমা, উনি তো মনে হয় সকালে হাঁটতে বের হল। এরপরে তো ফিরেনি। ফাহমিদা খান হেসে বলেন, ওহ আচ্ছা। এর কিছুক্ষণ পরেই মেরাব বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল। হাতে গাড়ির চাবি। চুলগুলো খানিকটা এলোমেলো। মেরাব কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবার চোখে মেরাবকে স্বাভাবিক দেখা গেলেও মারুফুল খানের কাছে স্বাভাবিক মনে হল না। তার মনে হচ্ছে মেরাব রাতে বাড়িতে ছিল না। স্নেহাদের বাড়ি থেকে এসে পাঞ্জাবি পাল্টিয়ে যে শার্ট প্যান্ট পরেছিল সেগুলোই পরে আছে। মেরাব 3 বেলায় জামাকাপড় চেঞ্জ করে। এই বেশে মেরাবকে দেখে তার মনে হচ্ছে মেরাব সারারাত বাহিরেই কাটিয়েছে। ফাহমিদা খান স্নেহাকে বলেন, স্নেহা, মেরাব কি সকালে কফি খেয়েছে? না মামিমা। উনি উঠেই চলে গিয়েছিলেন। ওহ দাঁড়া, আমি কফি বানিয়ে দিচ্ছি। তুই নিয়ে দিয়ে আয়। স্নেহা বলে, ঠিক আছে মামিমা। ফাহমিদা খান বলেন, কি তখন থেকে মামিমা মামিমা করছিস? এখন কি তোর মামি হই, শাশুড়ি হই? এদিকে মারুফুল খান চায়ের কাপটা রেখে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মেরাবের রুমে এসে দেখেন মেরাব কাভার থেকে জামাকাপড় বের করছে। মারুফুল খান ধীর গলায় বলেন, মেরাব, রাতে কোথায় ছিলে? মেরাব গম্ভীর গলায় বলে, জানোই যখন, তাহলে জানতে চাইছ কেন? এই বলে মেরাব ওয়াশরুমে ঢুকল। মারুফুল খান শিওর হলেন মেরাব বাড়িতে ছিল না। তাহলে ছিল কোথায়? আর স্নেহাই কেন মিথ্যে বলল সবাইকে? প্রশ্নগুলো মারুফুল খানের মাথায় গিজগিজ করছে। সেই সময়ে স্নেহা রুমে ঢুকল। মারুফুল খান তখন রুম থেকে বেরিয়ে গেলেন। স্নেহা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেরাব ওয়াশরুম থেকে বের হলে কফিটা মেরাবের হাতেই দিবে। যা হবার হবে, পরে দেখা যাবে। মেরাব সারারাত ঘুমায়নি, মাথাটা থম মেরে আছে বলে একবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হল। স্নেহা সাথে সাথে মেরাবের সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিল। মেরাব পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, ওখানে রাখো। মেরাবের কথা না শুনে স্নেহা কফি হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে। মেরাব আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে স্নেহার হাতে থেকে কফির মগটা নিয়ে বিছানায় বসে এক হাতে কফি খেতে থাকে, আরেক হাতে ফোন স্ক্রোল করতে থাকে। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগল, এই মানুষটাই কি রাতে অমন রেগে গিয়ে থাপ্পড় মেরেছিল? বোঝাই যাচ্ছে না। মেরাব চট করে স্নেহার দিকে তাকাল। স্নেহার কোনো হেলদোল নেই। তার দিকে তাকিয়ে আছে তো আছেই। মেরাব তাকানোর পরেও চোখ সরাচ্ছে না। মেরাব ভ্রু উঠিয়ে বোঝাল, কি হয়েছে? স্নেহা মাথা নাড়িয়ে বোঝায়, কিছু না। এরপরে স্নেহা চলে যায় রুম থেকে। মেরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বীর বীর করে বলে, ভেবেছিলাম এ হয়তো রেগে থাকবে, কিন্তু তা তো উল্টো। খাবার টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা করছে। মেরাবও এসেছে। মেরাবের পাশেই দাঁড়িয়ে আছে স্নেহা। চোখমুখে খানিকটা লজ্জা, খানিকটা সংকোচ। মারুফুল খান খেতে খেতে বলেন, আরিফ, সাদাফ কি আসবে না? আরিফুল খান বলেন, ভাইজান, ওকে ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ছেলেটা কোনো কিছু না বলে হুট করে দেশের বাড়িতে চলে গেল, আবার এর মধ্যে ফোন বন্ধ করে রেখেছে। মেরাব সাদাফের কথা শুনতেই আর চোখে স্নেহার দিকে তাকাল। স্নেহার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। মেরাব জানত সাদাফ স্নেহাকে পছন্দ করে। আর বিয়ের কথা চলাকালীনই সাদাফ চলে গিয়েছে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে এটা নিশ্চিত হল, সাদাফ যে তাকে পছন্দ করত এটা সে জানে না, বা সেও সাদাফকে নিয়ে ওইরকম কিছু ভাবে না। এর মধ্যে মারুফুল খান স্নেহাকে বলেন, স্নেহা, তুমি যদি পড়াটা কন্টিনিউ করতে চাও তাহলে করতে পারো। আমাদের কোনো অসুবিধা নেই। স্নেহা সাথে সাথে মেরাবের দিকে তাকাল। মেরাবও বলে, স্নেহা, তুমি পড়তে চাইলে পড়তে পারো। না করব না আমি। সাপোর্ট করে যাব। স্নেহা বলে, কিন্তু আমার বইগুলো তো আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। মারুফুল খান মেরাবের দিকে তাকিয়ে বলেন, তাহলে মেরাব, আজ তুমি স্নেহাকে নিয়ে একবার শ্বশুরবাড়ি দিয়ে ঘুরে আসো আর বইগুলোও নিয়ে এসো। আর আজ শ্বশুরবাড়ি যাওয়াটা তো নিয়মের মধ্যেই পড়ে। তুমি নিয়মও পালন করো, আবার শ্বশুরের সাথে না হয় কথাও বলে এসো। মেরাব বাঁকা হেসে বলে, হুম, কথা তো বলতেই হবে।
উনার সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। স্নেহা চোখ ছোট ছোট করে তাকালো মেরাবের দিকে। মারুফুল খান মেরাবের কথাটা বুঝতে না পেরে বলে উঠেন, বোঝাপড়া মানে? মেরাব পরক্ষণেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, উনি সুর হন আর আমি উনার জামাই। সেক্ষেত্রে তো আমাদের সম্পর্কটা অন্যরকম। আর তার সাথে তো আমার ভালো করে কথাই হচ্ছে না। সেটাই বোঝাতে চেয়েছি। সবাই হেসে উঠল মেরাবের কথা শুনে। কিন্তু মেরাবের মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে। মেরাব খাবার খেয়ে উপরে চলে গেল। ফাহমিদা খান স্নেহাকেও খেয়ে নিতে বলেন। স্নেহা খাবার খেয়ে রুমে চলে আসে। মেরাব তখন আয়নার সামনে এক হাতে পাঞ্জাবি আর আরেক হাতে শার্ট নিয়ে দাঁড়িয়েছিল। দেখছিল কোনটা পরে যাওয়া যায়। স্নেহা মেরাবকে দেখতে দেখতে বিছানায় বসে মেরাবের উদ্দেশ্যে বলে, আপনি নাটকও জানেন। বিয়ের আগে বললেন আমার সাথে সারা জীবন থাকতে পারবে তো? আর বিয়ের রাতে থাপ্পড় মারলেন, আবার এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাকাপড় ট্রায়াল দিচ্ছেন। মেরাব পেছনে ফিরে ভ্রু কুঁচকে বলে, কে বলেছে আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাকাপড় ট্রায়াল দিচ্ছি? আমি তো আমার শত্রুর বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছি। স্নেহা রাগী চোখে তাকিয়ে বলে, কি বললেন? শত্রু বললেন কেন? সেই শুরু থেকে শত্রু শত্রু করছেন। সেদিন প্রথমে আমাকে বলেছেন, এরপরে আবার এখন আমাদের বাড়িকে বলছেন। মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলে, যা সত্যি তাই বলেছি। শত্রুতা করেই তো তোমার মতো শত্রু পেয়েছি। স্নেহা নাকমুখ কুঁচকে নেয়। মেরাব শার্ট আর পাঞ্জাবি বিছানায় রেখে বলে, দুপুরের পরে রেডি হয়ে থাকো। আমি কিন্তু এসে দেরি করব না। স্নেহা মুখ ঘুরিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। মেরাব তাচ্ছিলের ন্যায় হেসে বলে, না গেলে আমারই ভালো। তাহলে আমি রাতের মতো আবারও লং ড্রাইভে চলে যাব। স্নেহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কালকে রাতে লং ড্রাইভে গিয়েছিলেন? সাথে কে ছিল? নিশ্চয়ই লং ড্রাইভে একা যাননি। কি হুম করছেন? কে ছিল সাথে? মেরাব বাঁকা হেসে বলে, লং ড্রাইভে মানুষ কাকে নিয়ে যায়? নিশ্চয়ই প্রিয় মানুষ নিয়েই। স্নেহা হতভম্ব মেরাবের কথা শুনে। প্রচণ্ড জেলাস হচ্ছে। ইচ্ছা করছে মেরাবের মাথাটা ঠাস করে ফাটিয়ে দিতে। ভাবতে ভাবতে মেরাবের দিকে তেড়ে গিয়ে বলে, আপনার সাহস হলো কি করে বাড়িতে বউ রেখে অন্য মেয়ে নিয়ে লং ড্রাইভে যেতে? লজ্জা করল না? ইচ্ছে করছে আপনার মাথাটা ফাটিয়ে দেই। স্নেহা কথাগুলো বলতে বলতে মেরাবের একদম কাছাকাছি দাঁড়িয়েছে। মেরাব পিছাল না, বরং আকস্মিকভাবে স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে বুকের কাছে আনল। স্নেহা কিছু বলতে গিয়ে থেমে গেল। মেরাব হাত আর শক্ত করল। মেরাবের স্পর্শে স্নেহার পায়ের পাতা শির শির করে উঠল। বুকের ভিতরে ধুকবুক করতে লাগল। মেরাব তার এক হাত দিয়ে স্নেহার গালে লেপ্টে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিল। স্নেহার বুকের ভিতরের ধুকবুকানি বেড়েই চলল। স্নেহা নড়েচড়ে উঠে বলে, ছাড়ুন, কি করছেন? দরজা খোলা। মেরাব ধপ করে ছেড়ে দেয়। স্নেহা সাথে সাথে সরে গিয়ে বিছানায় বসে। মেরাব ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সকালে শাওয়ার নিয়েছিলে? স্নেহা কপাল কুঁচকে বলে, শাওয়ার নিব কেন? মেরাব কিছু বলে না। স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। স্নেহা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্নেহা মেরাবকে ডেকে উঠে, এই যে শুনুন একটু। মেরাব আবারও রুমে ফিরে আসে। স্নেহা সাথে সাথে বলে, আপনার নাম্বারটা দিন তো। ঠিক আছে, তোমার ফোনে উঠাও। স্নেহা বিছানায় থেকে নিজের ফোন হাতে নিয়ে বলে, হ্যাঁ বলুন। স্নেহা মেরাবের নাম্বার তুলে নিয়ে সেই নাম্বারে কল দিল। ফোনে টাকা না থাকার কারণে মিসকল চলে গেল। মেরাব তা দেখে মুখ বেঁকিয়ে বলে, ছিঃ, তুমি মিসকল করার জন্য নাম্বার নিলে? স্নেহা মাথা নাড়াতে নাড়াতে বলে, না আসলে আর কি, ফোনে কালকেই টাকা শেষ হয়ে গিয়েছে। রিচার্জ করব মনে নেই। বুঝেছি, কি করে টাকা শেষ হয়ে গিয়েছে। আসলে বলতে হবে না। থাকো, আসছি। মেরাব চলে গেল। স্নেহা নিজের কথাটাও পুরোপুরি বলতেও পারল না। দুপুর 2:30টার দিকে মেরাব বাড়ি ফিরে আসে। এসে দেখে স্নেহা বসে মোবাইল দেখছে। রেডি হয়নি এখনো? মানে কি?
মেরাব বলে গিয়েছিল ওকে রেডি হয়ে থাকতে, কিন্তু তার কোনো হেলদোলি নেই। মেরাব কথাগুলো ভাবতে ভাবতে স্নেহা দিকে তাকিয়ে রইল। স্নেহা ফোন রেখে মেরাবের দিকে তাকিয়ে বলে, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি যে সুন্দর এটা ভালো করে তাকিয়ে দেখলেই তো হয়। মেরাব ধমক দিয়ে বলে, চুপ! তোমাকে কি বলে গিয়েছিলাম? কি বলে গিয়েছিলেন? বলিনি রেডি হয়ে থাকতে। রেডি হওনি কেন? ভেবেছিলাম আপনি আসলেই রেডি হব। যাও তাড়াতাড়ি রেডি হও। এই বলে মেরাব জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। স্নেহা বিছানা ছেড়ে কাভার্ড খুলে শাড়ি বের করে দাঁড়িয়ে থাকে। মেরাব বের হতেই সে ঢুকে পড়ে। মেরাব ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে। চুলগুলো ব্রাশ দিয়ে ঠিক করে পারফিউম লাগালো। রেডি হওয়া শেষ তার। তাই ফোন হাতে নিয়ে বিছানায় বসল। এর একটু পরেই স্নেহা বের হয়ে ধীর পায়ে এগিয়ে এসে মেরাবের সামনে দাঁড়াল। মেরাব মাথা তুলে তাকাল। স্নেহা খানিকটা নিচু গলায় বলে উঠে, একটু শাড়ির কুচিটা ধরবেন, আমি একা পড়তে পারছি না। মেরাব ফোন রেখে উঠে দাঁড়ায়। এরপরে স্নেহার হাতে থেকে শাড়ির কুচিটা নিয়ে ভালো করে কুচি তুলল। এরপরে সেটা স্নেহার হাতে দিয়ে ধরতে বলে নিজে নিচে বসে কুচি ঠিক করে। স্নেহা মেরাবকে যত দেখছে তত যেন অবাক হচ্ছে। মেরাব উঠে দাঁড়ায়। স্নেহা তখনও মেরাবকে দেখার ধ্যানে। মেরাব এরপরে স্নেহার হাতে থেকে কুচিটা নিয়ে নিজেই গুছতে গেল। স্নেহা হকচকিয়ে গিয়ে বলে উঠে, একি কি করছেন? আমার কাছে দিন। মেরাব শাড়ির কুচি স্নেহার হাতে দিয়ে বলে, আমার মধ্যে কি এমন দেখতে পাও যার জন্য তোমার অন্য কিছুতে তাল থাকে না? তুমি তো মনে হয় আমাকে দেখতে দেখতেই শেষ করে দিবে। এত তাকিয়ে থাকবে না। নজর লেগে গেলে তখন কি করব? স্নেহা ভেংচি দিয়ে বলে, তাকিয়ে থাকি বলে নিজেকে অযথা সুন্দর মনে করবেন না। মেরাব স্নেহাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। মেরাব এখানে আসার পরে স্বাভাবিকভাবেই কথা বলছে, হাসিখুশি দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই জাগছে না। মেরাবের ফোন বেজে উঠে। স্নেহা নিজের রুমে ছিল। মেরাবের ফোনের দিকে তাকিয়ে রুম থেকেই মেরাবের উদ্দেশ্যে বলে, আপনার ফোনে কল এসেছে। কে দিয়েছে? আরিফ নাম উঠে আছে। মেরাব আফনান মির্জার সাথে কথা বলছিল টুকটাক। স্নেহার ডাকে তার দিকে তাকিয়ে চলে আসে রুমে। স্নেহার হাতে থেকে ফোনটা নিয়ে ব্যালকনি খোলা পেয়ে সেখানে চলে যায়। ফোনও ততক্ষণে কেটে গিয়ে আবার কল এসে বাজতে থাকে। মেরাব রিসিভ করে বলে, হ্যাঁ বল। কোথায় তুলি? আছি এখানেই। কেন? তুমি যে উকিলের কথা বলেছিলি উনার সাথে কথা বলে দেখলাম। এরপরে উনি তোর সাথে আর আমার সাথে পার্সোনালি দেখা করতে চাইছে। ঠিক আছে। রাতে যাব। রাতে কেন? এখন শ্বশুরবাড়ি এসেছি। আসিফ কুটিল হেসে বলে, তুই আর শ্বশুরবাড়ি? সত্যি গিয়েছিস? হুম। আসিফ হেসে হেসে বলে, তো তোর শ্বশুরশাশুড়ি কেমন জামাই আদর করছে রে? না মানে খাওয়াচ্ছে তো? ভাই তুমি কিন্তু ওদের একমাত্র মেয়ের জামাই। আদর বেশি বেশি পাবি। মেরাব আসিফের মশকরায় বিরক্তি প্রকাশ করে বলে, কিসের জামাই, কিসের আদর? আমার ইচ্ছে করে সবটাকে গুলি করে মেরে ফেলি। আসিফ তখনও মশকরা করে বলে, অমন করে বলছিস কেন? শাশুড়ি হয়তো। মেরাব রেগে গিয়ে বলে, ভাই ফোন রাখত। পরে কথা বলবো। কেন বু ডাকে নাকি? মেরাব নিজেই কল কেটে দেয়। লম্বা একটা শ্বাস ছেড়ে পেছন ঘুরে দেখে তার পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। মেরাব অবাক হল বইকি, তবুও এক বিন্দু প্রকাশ করল না। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, রুমে চলো, কথা বলা শেষ। স্নেহা বুকে হাত গুজে বলে, আপনি কাকে গুলি করে মারবেন বললেন? মেরাব হেসে বলে, তোমাকে, তোমার বাবাকে, তোমার মাকে। কেন মারবেন? মেরাব রুমে ঢুকতে ঢুকতে বলে, এখানে এসেছি থেকে চুপচাপ বসে থাকতে হচ্ছে। একজন শালাশালি থাকলে সময় কাটত, কিন্তু আমার তো নেই। সেই জন্য তোমাদের গুলি করে মারতে চাইছি। আর তুমিও তো কেমন লোক যে তুমি তোমার পুরো বাড়ি ঘুরেও দেখাচ্ছ না। স্নেহা মেরাবের কথা শুনে রুমে এসে বলে, আপনার এখানে একদিন এসেই বোরিং হচ্ছেন আর আমি সেই ছোট থেকে একা একা থাকছি। যদি একটা ভাইবোন থাকত। মেরাব গম্ভীর কণ্ঠে বলে, আছে তো।
কি? মেরাব স্নেহার কাছে এসে বলে। আছে। স্নেহার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে মেরাবের কথা শুনে। সে তো একাই। তার ভাই কোথায় থেকে আসবে? স্নেহা রাগী কণ্ঠে বলে। আপনি পাগল হয়ে গিয়েছেন। কি সব বলছেন? আমার ভাইবোন আসবে কোথায় থেকে? আসলেই দেখতে পাবে। কি বলছেন আমায় খুলে বলুন তো। মেরাব নাকমুখ কুঁচকে বলে। কিছু খুলতে টুলতে পারব না। এখন চলো তোমাদের ছাদে নিয়ে যাও আমাকে। স্নেহা ভাবাচ্চাকা খেয়ে যায়। মেরাব স্নেহার সাথে ছাদে এলো। স্নেহা নিজের হাতে লাগানো ফুল গাছগুলো দেখতে লাগল। মেরাব কিছুক্ষণ স্নেহার দিকে তাকিয়ে থেকে বলে উঠে। স্নেহা, যদি শোনো তোমার কাছের কেউ একজন তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন কি করবে? স্নেহা মেরাবের কাছাকাছি এসে দাঁড়াল। মেরাবকে তার সহজ মনে হয় না। বারবার মনে হয় এই লোক কিছু একটা জানে। স্নেহা নরম গলায় বলে। কি বলতে চাইছেন আমায় ক্লিয়ার করে বলুন না। মেরাব পকেটে হাত গুজে নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে। তোমার বাবা আরও একটা বিয়ে করেছে। স্নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। গলা দিয়ে কোনো কথা বের হতে চাইছে না। প্রথমে বিশ্বাস করতে চাইল না। তাই বলে উঠল। দেখুন, আমার বাবাকে নিয়ে আর যাই বলুন মিথ্যে কথা বলবেন না। মেরাব স্নেহার কাঁধে হাত রেখে দোলনার দিকে যেতে যেতে বলে। মিথ্যে বলছি না। বসো এখানে। মেরাব স্নেহার সাথে বসল। স্নেহা থমথমে মুখে বলে উঠে। আপনি প্লিজ আমাকে বলুন। মেরাব স্নেহার হাত ধরে বলে। দেখো, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি, কিন্তু আমি মিথ্যে বলছি না, সত্যিই বলছি। তোমার বাবা বিয়ে করেছে। সেই ঘরে একটা মেয়েও আছে। স্নেহা নিশ্চুপ হয়ে গেল। মেরাব নিজের ফোন বের করে কয়েকটা ছবি দেখাল। সেখানে স্নেহা দেখল তার বাবা আরেকটা মহিলা, সাথে একটা মেয়ে। ছবিগুলো দেখে স্নেহার চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে লাগল। চোখের সামনে এগুলো দেখার পরে হাউমাউ করে কেঁদে উঠল মেরাবকে ধরে। মেরাব স্নেহার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে। কেঁদো না। কেঁদে আর কি করবে? যা হয়েছে তা তো আর পাল্টাতে পারবে না। স্নেহা কাঁদতে কাঁদতে বলে। কিন্তু আব্বু এইটা কেন করল? তা উনিই ভালো জানেন। আপনি জানেন না? না। আমি শুধু এইটুকুই অবধি জানি। কেমন করে জানলেন? নাকি আপনি এখনও মিথ্যে বলছেন? তোমাকে এগুলো দেখার পরও মিথ্যে বলছ? স্নেহা মাথা নত করে দুকরে কেঁদে উঠে। কেঁদে কেঁদে বলে। আম্মু এগুলো শুনলে সত্যি আর বাঁচবে না। বলেই আবারও কাঁদতে থাকে। মেরাব স্নেহাকে সোজা করে বলে। চলো, বইগুলো গুছিয়ে নাও। একটু পরেই বের হব। স্নেহা ওইভাবেই কাঁদতে থাকে। মেরাব স্নেহাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে বলে। আমি তো জানতাম তুমি ভেঙে পড়ার মেয়ে নও। এত সহজে ভেঙে পড়ছ। সবেমাত্র একটু জানিয়েছি, এতেই যদি এতটা ভেঙে পড়ো তাহলে পুরোটা জানার পরে কি অবস্থা হবে তোমার? স্নেহার কান্না থামিয়ে কিছু বলবে ঠিক তখন ছাদে আসেন নাফিসা বেগম। মেরাব স্নেহাকে আড়াল করে দাঁড়িয়ে আস্তে করে বলে। চোখ মুছে স্বাভাবিক হও। বলেই মেরাব নাফিসা বেগমের দিকে এগিয়ে বলেন। ফুপ্পি, তুমি এখানে কিছু বলবে? তোদের নিচে দেখতে পেলাম না, তাই দেখতে এলাম তোরা এখানে নাকি। তোরা গল্প করছিলি নাকি? মেরাব হালকা হেসে বলে। আর বলো না ফুপ্পি, তোমার এই মেয়ে কাঁদছে। আর বলছে তোমাকে ছেড়ে যেতে নাকি কষ্ট হবে। নাফিসা বেগম হেসে এগিয়ে এলেন স্নেহার দিকে। স্নেহা নিজের কান্না আটকাতে পারে না, তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। নাফিসা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধানো গলায় বলেন। এইভাবে কাঁদতে হয় না। প্রত্যেক মেয়েকেই তো তার বাবার ঘরে ছেড়ে চলে যেতে হয়। তোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তোকেও যেতে হবে শ্বশুরবাড়ি। আর ওইটা তো তোর নিজেরই বাড়ি এখন। সবাই আমাদের কাছের লোক। আর মেরাব, ওর কথা আর কি বলবো, ও তোকে অনেক ভালো রাখবে মা। তুই কাঁদিস না। স্নেহা মনে মনে বলে, আম্মু, তোমাকে যদি বলতে পারতাম আমি কেন কাঁদছি তুমি সহ্য করতে পারবে না আম্মু। আব্বু এরকম একটা কাজ করবে আমার কল্পনাতেই ছিল না। আব্বু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এত সুন্দর একটা সংসার থাকতে আব্বু। ছি। মেরাব গলা খাকারি দিয়ে স্নেহাকে বলে উঠে। স্নেহা, তুমি তোমার বইগুলো গুছিয়ে ফেলো, আমরা একটু পরেই বের হয়ে যাব। নাফিসা বেগম স্নেহাকে ছেড়ে বলেন। আর কাঁদিস না মা।
চল বইগুলো গুছিয়ে দেই। স্নেহা তার মায়ের সাথে নিচে এসে বইগুলো গুছিয়ে গাড়িতে তুলে রাখল। এর মাঝে আফনান মির্জা আর বাড়ি ফিরেনি। স্নেহাও আর তার বাবাকে খুঁজেনি বা তার কথা জিজ্ঞাসা করেনি। সন্ধ্যা ৬টা, মেরাব গাড়ি ড্রাইভ করছে। পাশে স্নেহা বসে আছে। চোখমুখ ফোলা ফোলা, অনেক কেঁদেছে। এখনও চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেরাব একটু পরপর তাকাচ্ছে। এর মাঝে মেরাবের ফোন বেজে উঠে। আসিফ ফোন দিয়েছে। হ্যালো আসিফ, বল। ভাই, কি তুই? শ্বশুর বাড়ি নাকি এখনো? না, বাড়িতে যাচ্ছি। ওহ, তাহলে উকিলের সাথে দেখা করতে যখন বের হবি তার আধ ঘন্টা আগে আমাকে টেক্সট না হয় কল দিস। আমি আব্বুর সাথে একটু কাজে যাচ্ছি, তাই বিষয়টা তোকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আধ ঘন্টা আগেই জানাব। আচ্ছা, রাখছি তাহলে। হুম। মেরাব ফোন রেখে স্নেহার দিকে তাকাল। নীরবতা ভেঙে নিজেই বলে উঠে, তুমি এখনও কাঁদছো? কেঁদে আর কি করবে? যা হওয়ার তা তো হয়েছেই। স্নেহা নাক টেনে বলে, এমনটা তো না হলেও পারত। কিন্তু হয়ে তো গিয়েছে। স্নেহা নিশ্চুপ। মেরাব ঘাট ঘুরিয়ে আবারও স্নেহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমরা কি টের পাওনি এমন কোনো কিছু হবে? একটুর জন্যও কি তার চলাফেরা দেখেও আন্দাজ করতে পারোনি? তাও আবার এতগুলো বছর। স্নেহা মাথা নত করে বলে, না, আন্দাজ করতে পারিনি। মেরাব থমথমে মুখে বলে, স্নেহা, এখন যদি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী এসে তোমার মায়ের সংসারে ভাগ বসায়, তখন কি তুমি তাকে ছোট মা বা যাই হোক, সে তো তোমার মায়ের মতো হয়। তাকে কি তুমি মায়ের সমতুল্য কিছু বলে ডাকতে পারবে? স্নেহা চোখ মুখে কঠোরতা ফুটিয়ে তুলে বলে উঠে, অসম্ভব। মরে যাব তবুও অন্য কাউকে মা ডাকব না। বলেই স্নেহা মেরাবের দিকে তাকায়। মেরাব যেন এই তাকানোরই অপেক্ষায় ছিল। সাথে সাথে বাঁকা হেসে বলে, এখন তোমার কথার প্রসঙ্গে যদি বলি, তাহলে আমি এই কারণেই আমার খালাকে মা বলি না। স্নেহা চোখ ছোট ছোট করে বলে, আমার আর আপনার বিশ্বাসটা তো আলাদা। আপনার মা মারা যাওয়ার পর তো আপনার বাবা বিয়ে করেছে। তাহলে তাকে মা ডাকতে তো সমস্যা থাকার কথা না। মেরাব গম্ভীর গলায় বলে, আমার মা একজনই ছিল, সে নেই, আর কাউকে মা বলতেও ইচ্ছে করে না। স্নেহা মেরাবের কথা শুনে চুপ করে থাকে। আর কিছু বলে না। এর কিছুক্ষণ পরে মেরাব খান বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্নেহাকে নেমে যেতে বলে। স্নেহা নেমে গিয়ে বলে, আপনি নামবেন না? না, একটা জায়গায় যাব। এখন আবার কোথায় যাবেন? কাজ আছে। ঠিক আছে, যান। আর শোনো, তুমি কিন্তু কাঁদবে না। আর এগুলোও কাউকে বলার দরকার নেই। স্নেহা মাথা দুদিকে হালকা নাড়িয়ে বলে, ঠিক আছে। এখন যাও। আর কিছু লাগলে কল দিও। রিচার্জ করে দিয়েছি। ঠিক আছে। মেরাব চলে যায় গাড়ি নিয়ে। স্নেহা হালকা হেসে উঠল। মনে মনে বলল, লোকটাকে ভেবেছিলাম রাগী হবে, গুরুগম্ভীর হবে। এখন দেখি আমার কেয়ারও করছে। স্নেহা একা একা বাড়িতে ঢুকল। সাহারা খান স্নেহাকে দেখে এগিয়ে এসে বলেন, একি স্নেহা, তোমরা চলে এসেছ? আম্মু থাকতে বলল, কিন্তু উনি রইলেন না। ওহ, তো মেরাব কোথায়? উনি আমাকে নামিয়ে দিয়ে অন্য এক জায়গায় যাবেন বলে চলে গেলেন। ওহ, হয়তো কাজে গিয়েছে। যাও, তুমি রুমে যাও। ঠিক আছে। আর মা কোথায়? রুমে আছে মনে হয়। রাত 10টা, স্নেহা এখনও বসে বসে তার বাবার কথা ভাবছে। এত বড় সত্যিটা আজ মেরাব না বললে অজানাই রয়ে যেত। স্নেহার ভয় হচ্ছে, যদি এই কথাগুলো তার মায়ের কানে যায় তাহলে কি হবে। একটা মানুষ কখনই চাইবে না তার জায়গাটা অন্য কেউ নিয়ে যাক, অথবা কখনই চাইবে না তার প্রিয় মানুষটা অন্য কারো হোক। আর বিশ্বাসটা আরও জটিল হয়ে গিয়েছে। তার বাবা বিয়ে করেছে, আবার সে ঘরে একটা মেয়েও আছে। এগুলো শোনার পর তার মা নিশ্চয়ই কিছু একটা করে বসবে। স্নেহার ভাবনার মাঝেই তার ডাক পড়ে যায়। ফাহমিদা খান ডাকছেন। স্নেহা রুম থেকে বের হল। সামনেই দেখল তিনি দাঁড়িয়ে আছেন। ফাহমিদা খান স্নেহাকে দেখে বলেন, স্নেহা, মেরাব এলে ওকে সাথে নিয়ে খেয়ে নিস। আমি ঘুমাতে গেলাম। আর জেগে থাকতে পারছি না। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। উনি এলে একসাথে খেয়ে নিব।
দুজনের কথা শেষ হওয়ার আগেই মেরাব আসে। দুজনের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে ঢুকে যায়। ফাহমিদা খান চলে যান। স্নেহা রুমে ঢুকে দেখে মেরাব কিসের যেন ফাইল দেখছে। স্নেহা বিছানায় বসে বলে, রাতে খাবেন না? হুম। খাবার বাড়ব? হুম, যাও। স্নেহা উঠে চলে যায়। ডাইনিং টেবিলে এসে দেখে সবকিছু এখানেই রাখা আছে। স্নেহা একটা চেয়ারে বসে থাকে। মেরাব এলে শুধু খাবার বেড়ে দিবে। মেরাব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়। পোশাক আশাকের দিক দিয়ে ব্যাড স্মেল বা ঘামের স্মেল পেলেই চেঞ্জ করবে। বলতে গেলে এগুলো নিয়ে বেশ খুঁতখুঁতে। 3 বেলায় জামা চেঞ্জ করবে। দুজনে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। মেরাব বিছানায় বসে স্নেহাকে বলে, তুমি কি কালকে থেকে কলেজে যাবে? হুম। কি পরে যাবে? কলেজ ড্রেস? হুম। কেন কলেজ ড্রেসের সাথে ম্যাচ করে বোরখা বানাওনি? বানিয়েছি। তাহলে বোরখা পরেই যাবে। স্নেহা মেরাবের থেকে কিছুটা দূরত্ব নিয়ে সামনাসামনি বসে জিজ্ঞাসু কণ্ঠে বলে, আপনি হঠাৎ বোরখা নিয়ে কথা বলছেন কেন? সারা বছর তো কলেজ ড্রেস পরেই গিয়েছি। এখন আবার বোরখা পরব কেন? মেরাব তপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে ছিলে অন্য বাড়ির মেয়ে, আর এখন খান বাড়ির বউ। এখন বোরখা পরে যেতে বলেছি মানে তাই যাবে। স্নেহা ভ্রু কুঁচকে বলে উঠে, আসলেই? মেরাব গম্ভীর গলায় বলে, হুম। আর কালকে আমার সাথেই যাবে। আপনি শুধু শুধু যাবেন কেন? আমি মৌয়ের সাথে চলে যেতে পারব তো? মেরাব আগের ন্যায় বলে উঠে, কালকে থেকে আমিই তোমাদের নিয়ে যাব। আর ওই কলেজের ইংলিশ টিচার হিসেবে কালকে থেকে জয়েন করছি আমি। সেক্ষেত্রে তোমরা আমার সাথে যেতেই পারো। স্নেহা কপালে ভাঁজ এনে বলে, সিরিয়াস? হুম। আর কালকে থেকে দেখব খান বাড়ির পুত্রবধূ কেমন পড়া পারে। না পারলে সবার সামনে কানে ধরিয়ে রাখব। আই প্রমিস। স্নেহা ভ্যাবাচ্চাকা খেয়ে যায় মেরাবের শেষ বাক্য শুনে। সত্যিই কি তাই করবে? স্নেহা মেরাবের কথার মাঝে মৌ রুমে নক করে, ভাইয়া আসব? হুম, আয়। মৌ রুমে ঢুকে বলে, ভাইয়া কি জন্যে ডেকেছ? মেরাব জিজ্ঞাসু কণ্ঠে বলে, সাদাফের কি খবর রে? ওর সাথে যোগাযোগ করতে পেরেছিলি? না ভাইজা, কলই ঢুকছে না। ঠিক আছে। আর কালকে সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে থাকিস, আমি নিয়ে যাব। দেরি কেন হয় না? অ্যালার্ম দিয়ে রাখিস। ঠিক আছে। এখন গেলাম। হুম, যা। মৌ চলে গেল। স্নেহা বিছানা ছেড়ে দিয়ে দরজা বন্ধ করল। এরপরে কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে এক সেট টুপিস বের করল। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলে, রাতে শাড়ি পরে ঘুমাতে অসুবিধা হয় নাকি? স্নেহা হালকা হেসে বলে, একদম ঠিক ধরেছেন। শাড়ি পরে কালকে ঘুমাতেই পারিনি। তাই আজ আর শাড়ি পরে শুয়ে রাতের ঘুমটা নষ্ট করব না। এই বলে স্নেহা যেই ওয়াশরুমের দিকে চলে যাবে ঠিক তখন মেরাব কাঠ গলায় বলে উঠে, চুপচাপ এসে শুয়ে পড়ো। কোনো চেঞ্জ করাকরি হবে না। স্নেহার পা থেমে যায়। পেছনে ফিরে বলে, কেন? আমি তো শাড়ি পরে ঘুমাতে পারি না বললামই, তাহলে চেঞ্জ করতে মানা করছেন কেন? তোমায় কি বললাম তুমি শোনোনি? নাকি আবার বলতে হবে? স্নেহা ফিরে এসে জামাটা রেখে দেয়া। মেরাব শুয়ে পড়তে পড়তে বলে, লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ো। সকালে উঠতে হবে। স্নেহা লাইট নিভিয়ে মেরাবের পাশে শুয়ে পড়ে। মেরাব পাশে আছে বলে স্নেহার একদিকে কেমন অস্বস্তিও হচ্ছে। বুকের ভিতরে ধুকবুক করছে। সকাল হতেই মেরাবের আগে স্নেহার ঘুম ভাঙে। ঘুমের ঘোর থেকে বেরিয়ে নিজেকে মেরাবের কাছাকাছি দেখে আলগোছে সরে এল। মেরাব তখনও ঘুমে বিভোর। স্নেহা মেরাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে হাতমুখ মুছে ওইভাবেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসে। কিচেনে তখন রহিমা বেগম সকালের রান্না বসিয়ে দিয়েছেন। আর কেউই এখনও উঠেনি। একটু পরেই সবাই উঠে নিচে চলে আসবে। স্নেহা রহিমা বেগমের কাছে যায়। তিনি স্নেহার সাথে কথা বলা শুরু করলেন। দুজনেই কাজ করছে আর কথা বলছে। রহিমা বেগম মেরাবের জন্য কফি বানাতে নিলে স্নেহা তাকে কফি বানাতে দেয় না। বলে নিজেই বানাবে আজকে। হঠাৎ করে রহিমা বেগমের চোখ যায় স্নেহার দিকে।
এতক্ষণ মেয়েটাকে ওইভাবে দেখেনি। স্নেহা নিজের মতো করে কফি বানাচ্ছে। বাড়িতে থাকতে শুধু চা আর কফিটাই বানানো শিখেছে। এছাড়া নাফিসা বেগম তেমন কোনো কাজই করতে দিতেন না। রহিমা বেগম স্নেহার দিকে তাকিয়ে মুচকি হাসেন। স্নেহা বুঝতে পেরেও আমলে নিল না। একজন একজনকে দেখে হাসতেই পারে এই ভেবে আর কিছু বলল না। এর একটু পরে মৌ নিচে আসে। আজ কলেজে যাবে বলে আগেই উঠে গিয়েছে। না হলে তার ঘুম ভাঙে না। শেষে দেখে কলেজের টাইমই নেই। তাই আজ অ্যালার্ম দিয়ে আগে উঠেছে। মৌ স্নেহাকে দেখে এগিয়ে আসে। এদিকে স্নেহারও কফি বানানো শেষ। মেরাবও হয়তো এতক্ষণে উঠেও গিয়েছে। স্নেহা কফি নিয়ে যেই চলে যাবে ঠিক তখন মৌ স্নেহার দিকে তাকিয়ে বলে, আপু তোমার গলায় কি হয়েছে? স্নেহা আচমকা এমন কথা শুনে হেয়ালি করে বলে, গলা আবার কি হবে? ঠিকই তো আছে। মৌ আর রহিমা বেগম দুজনে মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠেন। স্নেহা নিজের গলায় হাত দিতেই হালকা ব্যথা অনুভব করে। পরক্ষণেই রাতের কথা মনে করে নিজেই লজ্জা পেয়ে চলে যায় কিচেনে থেকে। স্নেহা রুমে এসে কফি রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখে পড়ে গলায় স্পষ্ট লাল হয়ে আছে। এখন বুঝতে পারছে তখন কেন রহিমা আন্টি হাসল। এর সাথে মৌ। স্নেহা নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল, ইস কেন যে তখন আয়না দেখে গেলাম না। মাঝখানে থেকে লজ্জা পেয়ে গেলাম। তখন মেরাব ওয়াশরুম থেকে বের হল। স্নেহা রাগী চোখে তাকিয়ে আবার অন্য কাজে মন দিল। মেরাব এগিয়ে এসে কফির মগ হাতে নিল। কফিতে চুমুক দিতে দিতে স্নেহাকে দেখল। স্নেহা যাই করছে মেজাজ গরম দেখিয়ে করছে। মেরাব বুঝতে পেরে যায় এই মেয়ে কিছু নিয়ে রেগে আছে। তৎক্ষণাৎ মেরাব কফিতে আরেকটা চুমুক দিয়ে স্নেহার উদ্দেশ্যে বলে উঠে, ওভাবে রাগ দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ আমার কি রাগ নেই? স্নেহা বিটবিট করে বলে, বজ্জাত লোক একটা। এই বলে রাগী মুখে হাসি দিয়ে বলে উঠে, না তা তো বোঝাতে চাইনি। আর এই পৃথিবীতে তো শুধু আপনার একারই রাগ আছে। মেরাব গম্ভীর গলায় বলে উঠে, কি হয়েছে সেটা বলো। স্নেহা এগিয়ে এসে বলে, দেখুন আমার গলায় কি করেছেন। মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলে, তাতে কি হয়েছে? কি হয়েছে মনে? আপনি জানেন এইটার জন্য নিচে মৌ আর রহিমা আন্টির সামনে কতটা লজ্জা পেয়ে গিয়েছিলাম। তুমি ঢেকে যেতে মনে ছিল না। মেরাব উঠে দাঁড়িয়ে বলে, তবে এরপর থেকে রুম থেকে বের হতে গেলে আয়নায় দেখে তারপর যাবে। স্নেহা বিড় করে বকতে থাকে। মেরাব এক হাত পকেটে গুজে বাঁকা হেসে বলে, রাতে নিজের দোষেই তো আমায় বাধ্য করলে গলায় এমনটা করতে। আর এরপরে যদি দেখি কোনো কথায় তেরামি করেছ তাহলে রাতের মতো পানিশমেন্ট তোমার প্রাপ্ত। রাতে স্নেহা শুয়েই ছিল। এরপরে নিজের ফোন বের করে বান্ধবীকে মেসেজ দিচ্ছিল। মেরাব তা দেখে ফোনটা চায়। কিন্তু স্নেহা দেয় না। তখন মেরাবকে বলে, আমি ফোন দিব না আপনাকে। মেরাব বলে, কেন দিবে না? আগে প্রেম করতে নাকি? আর সেটা দেখব বলে ভয় পাচ্ছ? আপনি না জেনে অযথা মিথ্যে কথা বলবেন না। আর শুনুন আমি এসব কোনো কিছুর জন্যই ভয় নেই। আর একজনের ফোন চাইলেই কি দেওয়া যায়? পার্সোনাল জিনিস থাকে তো। মেরাব বলে, তোমার পার্সোনাল জিনিস এখন আমার অধিকারে। ফোন চাইছি দাও। দিব না। কেন দিবে না? দিব না মানে দিব না। কেন সেটা জানি না। শেষবার বলছি দাও। না হলে কিন্তু আমি আপনাকে দেখে ভয় পাই না। যা করার করুন আমি তবুও ফোন দিব না। ঠিক তখনই মেরাব স্নেহার কাছে যায়। এরপরে চট করে স্নেহার গলায় মুখ গুজে কাম বসায়। আর আরেক হাতে স্নেহার ফোনটা নিয়ে নেয়। স্নেহা ব্যথায় মেরাবের শার্ট খামচে ধরে। এর কিছুক্ষণ পরে মেরাব স্নেহাকে ছেড়ে দেয়া। স্নেহার আগে ব্যথায় পাশ ফিরে শুয়ে মনে মনে বকতে থাকে। স্নেহা আর মৌ রেডি হয়ে বসে আছে। মেরাব আসলেই বেরিয়ে যাবে। স্নেহা মেরবের কথা মতো বোরখা আর হিজাব বেঁধেছে। দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। মিনিট পাঁচেকের মধ্যে মেরাবও নিচে আসে। এরপরে তিনজনে একসাথে বেরিয়ে যায়। স্নেহা তার বান্ধবী জুইয়ের সাথে ক্লাসে বসে কথা বলছিল। জুইকে বলে দিয়েছে তার বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে। এর মধ্যে একজন টিচার এসে বলে গিয়েছে আজ নতুন ইংলিশ টিচার আসবে। ক্লাসে কয়েকটা মেয়ে বলাবলি করছিল নতুন টিচার নাকি বেশ হ্যান্ডসাম। স্নেহার এগুলো শুনে কেমন একটা জেলাস ফিল হচ্ছে।
এখন ইংলিশ ক্লাসের সময়। সবাই নতুন টিচারের অপেক্ষায় বসে আছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মেরাব ক্লাসরুমে ঢুকল। সব মেয়েরা কেমন মেরাবের দিকে তাকিয়েছিল। স্নেহা মনে মনে বলে উঠল, কলেজে আসবে টিচার বেশে, কিন্তু উনি এসেছে নায়ক বেশে। না না, আর উনাকে এভাবে আসতে দেওয়া যাবে না। উনার ড্রেসআপ চেঞ্জ করে দিব। স্নেহার ভাবনার মাঝে মেরাব তার দিকে আঙুল উঠিয়ে ডেকে উঠল, মিসেস খান, স্ট্যান্ড আপ। যদি গল্প ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন।